বড় বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছে এই খবর। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসার এই চ্যানেলে। বন্ধুরা, হরমুজ প্রণালীর কথা তো তুমি জানোই। পুরো দুনিয়ার যত তেল পানিপথে যায় তার প্রায় 1/5 এই একটা সরু পথ দিয়ে যায়। এই জায়গা এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে কিছু একটা হলেই সমস্ত দুনিয়া কেঁপে ওঠে। এই হরমুজের আকাশেই আমেরিকার একটা অ্যাপাচি হেলিকপ্টার মিশনে ছিল। অ্যাপাচি মানে আমেরিকার সামরিক বাহিনীর সবচেয়ে উন্নত এবং ভয়ঙ্কর আক্রমণকারী হেলিকপ্টার। এটা কোনো সাধারণ যান না, এটা চলন্ত অস্ত্র ভান্ডার। বোধহয় রাতে সেই হেলিকপ্টার হরমুজের ওপর টহল দিচ্ছিল, আর তখনই সেটা ধ্বংস হয়, পানিতে পড়ে যায় এবং ওমানের উপকূলের কাছে। এখন প্রশ্ন হলো, কিভাবে ধ্বংস হলো? আমেরিকার প্রথম তদন্ত বলছে একটা শাহেদের ড্রোন এসে সেটাকে আঘাত করেছে। শাহেদ মানে ইরানের তৈরি সেই ড্রোন যেটা এক সময় রাশিয়া ইউক্রেনে ব্যবহার করেছিল। ইউরোপের রাতের আকাশে আতঙ্ক ছড়িয়েছিল। সেই একই ড্রোন এখন হরমুজের আকাশে আমেরিকার সবচেয়ে উন্নত হেলিকপ্টার ধ্বংস করলো। আমার নিজের কথা বলি, এই ঘটনায় গুরুত্ব অনেকে বুঝছেন না। একটা ছোট্ট সস্তা ড্রোন একটা কোটি কোটি টাকার অত্যাধুনিক হেলিকপ্টার নামিয়ে দিল। এটা শুধু যুদ্ধের ক্ষতি না, এটা একটা বার্তা। যে বার্তাটা বলছে আকাশের আধিপত্য মানেই যুদ্ধ জেতা না। দুইজন পাইলট বা চালক ছিল আমেরিকার নৌবাহিনীর একটা সমুদ্র যান, তাদের পানি থেকে উদ্ধার করেছে, মানে প্রাণহানি হয়নি। কিন্তু যে ক্ষতি হয়েছে সেটা শুধু একটা জানেন না, সেটা আমেরিকার সম্মানের। বন্ধুরা, 10ই জুন রাতে ট্রাম্প প্রথমে বললেন যে ইরান আমাদের হেলিকপ্টার নামিয়েছে, এর শোধ নেওয়া হবে, বললেন এর বদলা নেওয়া হবে। আর 11ই জুন রাত 3টেয় আমেরিকার কেন্দ্রীয় সামরিক কমান্ড ঘোষণা করলো যে আত্মরক্ষামূলক হামলা শুরু হয়েছে। আত্মরক্ষামূলক এই শব্দটা মনে রেখো। কোথায় কোথায় হামলা হলো? ইরানের হরমুজগান প্রদেশে, সিরিখ এলাকায়, মিনাব এলাকায়, আরও কয়েকটা জায়গায়। সেখান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কিন্তু কিছু জায়গায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। এখন আমি তোমাকে একটা মজার কথা বলি। আমেরিকা এই হামলাকে নতুন যুদ্ধের শুরু বলছে না, বলছে আত্মরক্ষা। মানে এক হাতে বোমা ফেলছে, অন্য হাতে বার্তা দিচ্ছে আমরা যুদ্ধ চাই না, চুক্তি চাই। এই দ্বিমুখী নীতির কথা সত্যিই আমাকে অবাক করে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ একটা রাতে হামলা করে আর পরের দিন সকালে বলে আমরা শান্তি চাই। বন্ধুরা, আমেরিকার হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটা বার্তা দিলেন সরাসরি হরমুজের মানচিত্র সহ। বললেন ইরানের আশেপাশে যেসব বিদেশি সেনা আছে তারা সর্বদা বিপদের মুখে আছে। যে কোনো ভুল, যে কোনো দুর্ঘটনা, যে কোনো সংঘাত, পরিস্থিতি মুহূর্তের মধ্যে খারাপ হতে পারে। আরো বললেন এই বিপদ কমাতে চাইলে বিদেশি সেনাদের উচিত যত দ্রুত সম্ভব এই এলাকা ছেড়ে চলে যাওয়া, কারণ এই এলাকা কোনো শত্রু ভাবাপন্ন উপস্থিতির জন্য কখনো নিরাপদ হবে না। এবং শেষে বললেন ইরান কূটনৈতিক ভাষায় কথা বলতে পছন্দ করে, কিন্তু প্রয়োজনে অন্য ভাষায়ও কথা বলতে জানে। বন্ধুরা, এই কথাটা পড়ে আমি একটু থামলাম। অন্য ভাষা, এটা কি ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, নাকি প্রক্সি যোদ্ধাদের সক্রিয় করা? পরিষ্কার করে বলা হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে ইরান এই মুহূর্তে চাপে আছে কিন্তু ভয় পাচ্ছে না। আর হামলার পর খবর এলো যে ইরানও পাল্টা হামলা করেছে। মধ্যপ্রাচ্যে থাকা বেশ কয়েকটি দেশে আমেরিকার ঘাঁটিতে হামলার কথা বলা হচ্ছে। সব দাবি এখনো যাচাই করা হয়নি, কিন্তু এটা স্পষ্ট দুপক্ষই এখন মারছে। বন্ধুরা, ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে বললেন যে হরমুজের আকাশে আমেরিকার হেলিকপ্টার ইরান ইচ্ছে করে নিশানা করেনি, এই হামলার পেছনে ইরান নেই। এটা পড়ে আমার মাথায় প্রথম যে চিন্তা এলো, তাহলে কে করলো? সম্ভাবনা এক, ইয়েমেনের হুতি বাহিনী, তারাও ইরানের কাছের দল শাহেদের ড্রোন ব্যবহার করে। সম্ভাবনা দুই, ইরানের কোনো অংশ নিজ থেকেই কাজটা করেছে তেহরানের কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ ছাড়া। সম্ভাবনা তিন, এটা সত্যি একটা দুর্ঘটনা, কিন্তু সেটা বলার মতো পরিস্থিতি কেউ বিশ্বাস করতে রাজি না। আর আমার মতে এখানে সত্য যাই হোক, দুই পক্ষই নিজেদের অবস্থানে আটকে গেছে। আমেরিকা পিছু হটলে দুর্বল দেখাবে, ইরান দায় নিলে আরো বড় হামলা আমন্ত্রণ জানাবে। তাই দুজনেই এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে বের হওয়াটা কিন্তু সহজ না। বন্ধুরা, ইসরায়েলের ভেতরে নতুন ভয় জন্ম নিচ্ছে। এই অংশটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগছে, কারণ এখানে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত আছে। ইসরায়েল বরাবর আমেরিকার ওপর নির্ভর করে যুদ্ধ করেছে। গাজায়, লেবাননে, সবখানে পেছনে আমেরিকার সমর্থন ছিল। কিন্তু এখন ইসরায়েলের ভেতরে একটা নতুন আলোচনা শুরু হয়েছে। নেতানিয়াহু নিজে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে স্বীকার করলেন হয়তো একদিন ইসরায়েলকে ইরানের মুখোমুখি একা হতে হবে। আমেরিকার সাহায্য ছাড়াই হামলা করতে হতে পারে, যত বড় মূল্য দিতে হোক। এখানে একটু থেমে ভাবো, নেতানিয়াহু জানে আমেরিকা ছাড়া ইরানে হামলা করলে কি হবে। ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র, লক্ষ লক্ষ যোদ্ধা,
ইসরায়েলকে এককভাবে এর মোকাবেলা করতে হলে ক্ষয়ক্ষতি হবে অসম্ভব বেশি। আর ট্রাম্প এই মুহূর্তে চুক্তির দিকে ঝুঁকছে, সে চায় না ইসরায়েল কোনো নতুন সংঘাত শুরু করুক। রিপোর্ট বলছে ট্রাম্প হয়তো ইরানের বিরুদ্ধে পরবর্তী কোনো হামলায় ইসরায়েলকে সবুজ সংকেত দেবে না। এই পরিস্থিতিতে ইসরায়েলি গণমাধ্যম নিজেই লিখছে ট্রাম্প সবসময় ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে প্রস্তুত থাকবে না। আমি এটা দেখে ভাবছি এই চিন্তাটাই এই চিন্তাটা ইসরায়েলের পক্ষে খুব নতুন। এত বছর ধরে আমেরিকার ছায়ায় থাকতে থাকতে এই প্রশ্নটাই কখনো উঠতো না, কিন্তু এখন উঠছে। এর মানে হলো মধ্যপ্রাচ্যের সমীকরণ ধীরে ধীরে বদলাচ্ছে। বদুরা তায়ার শহর লেবাননের ইতিহাসের সাথে এই নামটা জড়িয়ে আছে বহু বছর ধরে। ফিনিশিয়ান সভ্যতা স্মৃতি বহন করা এই শহরে বন্ধুরা রাতেবেলা ইসরায়েলি বিমান হামলা হয়েছে। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে যে শুধু তায়ার শহরেই কমপক্ষে 9 জন সাধারণ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। শুধু তায়ার না, দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকার একাধিক গ্রামে ও শহরে একই রাতে বড় মাপের হামলা হয়েছে। একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও হামলা হয়েছে বলে খবর আসছে বন্ধুরা। উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপ থেকে মানুষ বের করছে। ইরান ও হিজবুল্লাহর হুঁশিয়ারি পরও ইসরায়েল লেবাননে হামলা থামাচ্ছে না। আমার কথা বলি, এই হামলাগুলো দেখলে বুকের ভেতরে একটা গভীর কষ্ট হয়। তায়ের শহরের সেই মানুষগুলো কে? কৃষক, মাছ ধরা মানুষ, ছাত্র, মা, বাবা। কেউ কি যুদ্ধ চাইছিল, কিন্তু যুদ্ধ তাদের কাছে চলে এলো। ইরানের সরকারি মুখপাত্র ফাতিমা মুহাজিরানি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, ইরান আর লেবানন একে অপরের হয়ে যুদ্ধ লড়ছে না, দুটো আলাদা দেশ, কিন্তু একটা মিল আছে। দুটো দেশেরই এখন একই একটা শত্রু আছে এবং সেই শত্রু লেবাননকে ধ্বংস করতে চায়, ইরানকে দুর্বল করতে চায়। তিনি আরো বলেন, ইরান কূটনীতি এবং প্রতিরক্ষা দুটো পথেই একের সাথে চলবে। বন্ধুরা, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানালো সেন্ট্রাল গাজা 7 জন চিকিৎসা কর্মীকে অপহরণ করা হয়েছে। এরা ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, মানুষের সেবায় নিয়োজিত। কোথায় অপহরণ হলো? সালাউদ্দিন সড়কে ওয়াদি গাজা সেতুর কাছে একটা তল্লাশি চৌকিতে তাদের থামানো হলো, তারপর তুলে নেওয়া হলো। ইসরায়েলের সমর্থনপুষ্ট একটা দল এটা করেছে বলে অভিযোগ। সালাউদ্দিন সড়ক এটা গাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর একটা। এই পথেই সাধারণ মানুষ চলাফেরা করে, ত্রাণ পৌঁছায়, অ্যাম্বুলেন্স যায়। এই ঘটনাটা এমন এক সময় ঘটলো যখন গাজায় যুদ্ধবিরতি বলবৎ আছে। আমি ভাবছি, যুদ্ধবিরতি থাকলেও যদি চিকিৎসা কর্মীরা নিরাপদ না থাকে, তাহলে গাজায় আসলে কেউ নিরাপদ আছে? এই প্রশ্নটার উত্তর যেন আমরা ভুলে না যাই। বন্ধুরা, কাহিরায় কি হচ্ছে? হামাস কি সত্যিই অস্ত্র ছাড়তে রাজি? এই অংশটা একটু সাবধানে বুঝতে হবে, কারণ এখানে অনেক কিছু একসাথে চলছে। মিশর রাজধানী কাহিরায় বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো। হামাস, ফিলিস্তিন ইসলামিক জিহাদ এবং আরও কয়েকটি ফিলিস্তিনি দল একটা প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। প্রস্তাবটা হলো গাজায় থাকা কিছু অস্ত্র একটা নতুন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করা হবে। এই সংস্থার বিভিন্ন ফিলিস্তিনি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। সংস্থাটা এখনো তৈরি হয়নি, কিন্তু খেয়াল করো, সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণের প্রস্তাব ওরা প্রত্যাখ্যান করেছে। পরিষ্কার বলছে, গাজা থেকে সব অস্ত্র সরিয়ে দেওয়ার ইসরায়েলি দাবি কখনো মানা হবে না। মিশর আর কাতারের মধ্যস্থকারীরা এমন একটা কাঠামো তৈরি করার চেষ্টা করছে যেটা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহির আল নুহু বললেন যে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এখন আমার নিজের বিশ্লেষণটা একবার শোনো। এই প্রস্তাবটা আসলে কার জন্য? হামাসের জন্য না, ইসরায়েলের জন্য না। এটা আসলে বাকি দুনিয়ার জন্য একটা বার্তা। মানে বলা হচ্ছে, আমরা কিছুটা নমনীয়, কিন্তু সম্পূর্ণ আত্মসমর্পণ না। এই বার্তাটা দিয়ে আলোচনাকে জীবিত রাখার চেষ্টা হচ্ছে। হামাসের শর্ত স্পষ্ট। অস্ত্রের প্রশ্নটা গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজার পুনর্গঠনের সাথে যুক্ত। একটা ছাড়া অন্যটা হবে না। এই অবস্থানটা মেনে নেওয়া ইসরায়েলের পক্ষে কঠিন, তাই চুক্তি এখনো অনেক দূরে, কিন্তু আলো আছে, কথা হচ্ছে। বন্ধুরা, এবারে একটু ভিন্ন দিকে যাই। পুরো দুনিয়া যখন হরমুজের উত্তাপে ঘামছে, ইউরোপ যখন জ্বালানি সংকটের চিন্তায় ঘুম হারাচ্ছে, তখন সৌদি আরব কিন্তু বিশ্ব রেকর্ড এবং রেকর্ড ব্যবসা করছে। বন্ধুরা, সন্ধ্যায় আসা তথ্য বলছে এই মাসে সৌদি আরব ইউরোপের আগের চেয়ে বেশি বিমান জ্বালানি পাঠাচ্ছে। জাহাজে চলাচলের তথ্য অনুযায়ী হরমুজের সমস্যা থাকলেও সৌদি রপ্তানিতে বড় পতন হয়নি। তথ্য বলছে, সৌদি আরবের ইয়ানুব বন্দর থেকে জুনের প্রথম সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন প্রতিদিন প্রায় 1,18,000 পিপা বিমান জ্বালানি পাঠানো হয়েছে। কিন্তু এই তথ্য বলছে এই সংখ্যাটা 1,40,000-এর কাছে। এটা 2025 সালের আগস্টের পর থেকে সর্বোচ্চ। কিভাবে সম্ভব হচ্ছে? কারণ সৌদি লোহিত সাগরের পথ ব্যবহার করছে, হরমুজ নয়। এখানে আমার যেটা মনে হলো, সৌদি আরব কিন্তু চুপচাপ বসে নেই। যখন হরমুজে অস্থিরতা বাড়ছে, তখন তারা বিকল্প পথ ব্যবহার করে রপ্তানি বাড়াচ্ছে। এটা শুধু ব্যবসা না, এটা কৌশল। যখন তোমার প্রতিযোগী অর্থাৎ ইরান সমস্যায়, তখন তুমি বাজারে বেশি জায়গা নাও।
আর ইউরোপও কিন্তু সুবিধায় আছে। হরমুজ সংকটের মধ্যেও জ্বালানি পাচ্ছে, সৌদি আরবের সাথে সম্পর্ক আরো গভীর হচ্ছে। বন্ধুরা, আজকের পুরো দিনের ঘটনাগুলো একসাথে রাখলে কি দেখা যাচ্ছে? আমেরিকা হামলা করছে কিন্তু বলছে যুদ্ধ চায় না। ইরান পাল্টা মারছে কিন্তু বলছে ইচ্ছে করে কিছু করেনি। ইসরায়েল ভয় পাচ্ছে একা হয়ে পড়ার। লেবাননের সাধারণ মানুষ মরছে। গাজায় চিকিৎসাকর্মী অপহৃত হচ্ছে। হামাস আলোচনায় আছে কিন্তু শর্ত সক্ষত। আর মাঝখান থেকে সৌদি আরব টাকা বানাচ্ছে। এটাকে যুদ্ধ বলবো না আমি। এটা একটা দীর্ঘ, ক্লান্তিকর, নিষ্ঠুর খেলা যেখানে ক্ষমতাবানরা চাল দিচ্ছে আর দাম দিচ্ছে সাধারণ মানুষ। আর এই খেলার শেষটা কোথায় সেটা এখনো কেউ জানে না। আজকের মতো এতটুকুই। পরের পর্বে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আপনার কথা থেকে দেখছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না।